আজকে স্পোকেন ইংলিশের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া আমরা কোনো রকমভাবেই কোনো কনভারসেশন করতে পারবো না বা কোনো সেন্টেন্স আমরা ইংরেজিতে বলতে পারবো না। ইংরেজিতে কথা বলার জন্য আমাদেরকে জানতে হবে টেন্স। এবার আমরা সবাই জানি যে টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমানে কাল সম্পর্কে যখন কিছু বোঝাই, মানে বর্তমানে কোনো কাজ বলো বা বর্তমানে কিছু ঘটছে, সেই ধরনের জিনিস বা অ্যাক্টিভিটিকে বোঝাতে গেলে আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্স ইউজ করি। অতীতে কোনো কাজ ঘটে গেছে সেটা বোঝাতে গেলে আমরা পাস্ট টেন্স ইউজ করি। আর যদি কোনো কাজ ভবিষ্যতে ঘটবে বোঝাতে যাই, সেই ক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ইউজ করি। এবার ঠিক টেন্সের যেমন তিনটে ক্লাসিফিকেশনসের কথা আমি বললাম, যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইন্ডিভিজুয়ালি এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকেও চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব প্রেজেন্ট টেন্সকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি এবং তার ব্যবহার কি করে করব। আর সেই টেন্সগুলোকে যখন আমরা একটা সেন্টেন্সে ইউজ করব বা একটা কনভারসেশনে ইউজ করব, আমাদের তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হবে। সেইগুলোই আজকের ক্লাসে আমরা জানবো। তাহলে চলো দেখা যাক। আমাদের ফার্স্টের টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি বা কখন আমরা ইউজ করব? এই সিম্পল প্রেজেন্ট টেন্স, ধরো কোনো কিছু যেটা আমরা রোজ করি, মানে সেটা একটা অভ্যাস। ধরো রোজ সকালবেলা আমি আধ ঘন্টা হাঁটতে যাই বা আধ ঘন্টা আমি হাঁটি। এর মধ্যে দিয়ে, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে এটা বলতে চাইছি যে এই রোজ সকালবেলা যে 30 মিনিটসের ওয়াক বা আধ ঘন্টা যে হাঁটাটা, সেটা আমার একটা অভ্যাস। ঠিক সেরকমই ধরো চিরন্তন সত্য, মানে যেটা হচ্ছে কোনোদিনও চেঞ্জ হবে না, এই ধরনের কোনো সত্য বা ইউনিভার্সালি প্রুভেন কোনো ট্রুথ, এই সায়েন্টিফিক্যালি প্রুভেন কোনো ট্রুথ, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমরা জেনারেলি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে যদি আমি একটা কনভারসেশনে যখন আমি বলবো যে আমি বাজারে যাই বা সে বাজারে যায়, এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা ডে টু ডে লাইফে খুব ইউজ করি। সেগুলো সবই কিন্তু আমাদের এই সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারেই পড়ে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটাতে যখন আমি সেন্টেন্স কনস্ট্রাক্ট করব, তখন আমাদের মাথায় রাখতে হবে রুলস সম্পর্কে। রুলস যদি না জানি, ঠিক বাংলাতে কথা বলতে গেলে যদি আমি বাক্যের গঠন না জানি, তাহলে সেন্টেন্সটাকে আমরা বলতে পারবো না বা সেন্টেন্সটা অর্থপূর্ণ হবে না। ঠিক সেই রকমভাবেই যখনই আমরা ইংলিশে কোনো কথা বলতে চাইব, ইংলিশে কোনো সেন্টেন্স বলবো, সেক্ষেত্রেও আমাদের কিছু রুলস ফলো করতে হবে। এবার দেখা যাক, তাহলে চলো সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস কি। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, আমি লিখেছি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার এই সাবজেক্টও জানি আমরা। V1টা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। V1 ফর্ম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 যে ফর্মটা সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আর যেটা আমাদের প্রয়োজন হয় অবজেক্ট। ইফ দেয়ার ইজ এনি অবজেক্ট ইন আওয়ার সেন্টেন্স, দেন উই উইল রাইট আওয়ার অবজেক্ট, আদারওয়াইজ নট। ঠিক সেরকমভাবেই তাহলে সাবজেক্ট যদি, তাহলে একটা মেক সেন্টেন্স করি আমরা এখানে, যে কোনো একটা সাবজেক্ট ইউজ করি। সাপোজ আই ইউজ করলাম, আই প্লে, অবজেক্ট ফুটবল। ওকে, আই প্লে ফুটবল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে প্লে, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্লে যে ভার্বটা আমি লিখেছি সেটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই। তার মানে যখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব, তখন জাস্ট সাবজেক্ট ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট লিখলে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়। ওকে, এবার ধরো আমি যেটা বললাম সেই সেন্টেন্সটা আই প্লে ফুটবল বললাম। এবার আমি তো এটা বলতেও পারি নেক্সট সেন্টেন্স একটা অন্য কোনো সাবজেক্ট দিয়ে, হি
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, হি প্লে হবে নাকি প্লেজ হবে? এখানে দেখো, কেন আমি প্লেস দিয়েছি, কই আয়ের ক্ষেত্রে তো প্লেস লিখিনি, এবার হি প্লেস কেন? অবশ্যই এটা প্লেস অ্যান্সার হবে, কেননা আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আই কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? নো, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই, আওয়ার, এই ধরনের জিনিসগুলো হচ্ছে ফার্স্ট পারসন। এবার যদি আমি সেকেন্ড পারসনের কথা বলি, ইউ। আর থার্ড পারসন কি হি, শি বা এনি কাইন্ড অফ নেম, কারো নামও হতে পারে, এনি কাইন্ড অফ নেম, এইগুলো যদি থার্ড সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। সেটা কি ক্ষেত্রে? শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু এই রুলস অ্যাপ্লিকেবল নয়। If the subject is third person singular number, then we have to put s or es with the main verb in case of simple present tense. তাছাড়া আর কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? অ্যান্সারটা বা সেন্টেন্সটা কি হবে? হি প্লেজ ফুটবল। ওকে, আচ্ছা, এই দুটো সেন্টেন্স আমি যে এক্সাম্পল দিয়েছি, এই দুটো দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, বা সেন্টেন্সটা পজিটিভ সেন্সে আছে। এবার আমরা তো সারাদিনে শুধুমাত্র পজিটিভ সেন্সেই কথা বলি না, আমরা নেগেটিভ সেন্সেও কথা বলি। ধরো আমরা বললাম যে সে খেলতে যায় না, বা সে পড়াশোনা করে না ঠিক মতো, এই ধরনের এক্সাম্পলগুলোতে আমরা বলি। তাহলে সেটা কি হবে? সেটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারেই পড়ছে, কিন্তু দোজ সেন্টেন্সেস আর নেগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্মে রয়েছে বলে আমাদের কিন্তু সেই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে নেগেটিভ ফর্মটাই শিখতে হবে, নেগেটিভ ফর্মেই সেন্টেন্সগুলো লিখতে হবে। তাহলে এই দুটো সেন্টেন্স অবশ্যই আমাদের অ্যাফার্মেটিভ রুলসে গেল। অ্যাফার্মেটিভ। এরপরে আমরা নেগেটিভ সেন্সে যখন দেখব, তখন আমাদের রুলসটা কিন্তু একটু চেঞ্জ হবে। সাবজেক্ট প্লাস ডু ডাজ নট প্লাস V1 উইথ অবজেক্ট। ওকে, এই ক্ষেত্রে দেখো যে নেগেটিভ ফর্মের যে রুলসটা রয়েছে, সেটা কি? সাবজেক্ট প্লাস ডু অর ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা সবাই জানি সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা নট অবশ্যই আনতে হবে। এটা একটা গ্রামাটিক্যাল রুলস যে নট উইদাউট হেল্পিং ভার্ব বসে না, নট সবসময় একটা হেল্পিং ভার্বকে নিয়েই বসে। এবার সেহেতু আমাদের এখানে কিন্তু কোনো রকম কোনো হেল্পিং ভার্ব নেই, আমরা সিম্পল প্রেজেন্টের রুলসে আগেই দেখেছি কোনো রকম কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে নট যখন আমি ইউজ করব, তখনই কিন্তু আমাকে তার আগে ডু বা ডাজ বসাতে হবে। এবার ডু বা ডাজ কোথায় বসাবো? এই যে সেই একই নিয়ম যেটা রয়েছে, যদি সাবজেক্টটা ধরো দে ডু নট go to the market. They do not go to the market. They কিন্তু থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, সেই জন্য কিন্তু আমাদের ভার্বের সাথে এস বা ইএস এর কোনো দরকার ছিল না, সেই জন্য কিন্তু আমরা ডু নট লিখেছি, ডু নট গো। কিন্তু যদি আমি এবার শি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, শি
দেখো এখানে she does not go to the market, এই সেন্টেন্সে কিন্তু আমি ডাজ নট দিয়েছি। তার কারণ এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হতো তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক এরকম হতো, she goes to the market, বাট অ্যাজ আ সেন্টেন্স ইজ ইন নেগেটিভ ফর্ম, আমি নেগেটিভ ফর্মে লিখতে চাইছি, সেহেতু কিন্তু ডাজ নট বসেছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং অনেকে ভুল করে, যেটা ডাজ নট তো বসায় বাট এখানে ভার্বের সাথে এই ইএসটাকে রিমুভ করে না, কিন্তু এটা কিন্তু একদমই ভুল। এখানে যখন আমি ডাজ নট বসাচ্ছি সেক্ষেত্রে কিন্তু গো এর সাথে আর ইএস থাকবে না, তখন কিন্তু আর গোজ হবে না, শি ডাজ নট গো টু দ্য মার্কেট। ওকে, আচ্ছা এই দুটো সেন্টেন্স আমাদের নেগেটিভ ফর্মে এলো। নেগেটিভ ফর্মে এলো। এবার নেক্সট একটা যেটা দেখবো আমরা, আচ্ছা আমরা ডেইলি লাইফে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করি, নেগেটিভ সেন্টেন্স ইউজ করি, আর একটা যেটা ইউজ করি সেটা কিন্তু আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সও ইউজ করি। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বেশ কিছু রুলস ফলো করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করে করব তার রুলসটাকে দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা করব তখন তার রুলস হিসেবে do, does, subject plus verb plus object। এক্ষেত্রে দেখো এবার যদি আমি এই সেন্টেন্সটারই ইন্টারোগেটিভ ফর্ম তৈরি করতে চাই, হি প্লেস ফুটবল, সেই ক্ষেত্রে যদি আমি এই সেন্টেন্সটার ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে কি আনতে হবে। এবার এই হি আছে বলে আমাদের অবভিয়াসলি সাবজেক্টটা ভার্বের সাথে এস বা ইএস বসেছে। এবার ভার্বের সাথে ইএস বা এস বসা মানেই আমাদেরকে কি করতে হয়, ডাজ আনতে হয়। ডাজ he play football? ডাজ হি প্লে ফুটবল, এইটা হচ্ছে আমাদের কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বা যেটাকে বলি আমরা কোশ্চেন মার্ক। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আই থিঙ্ক সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আর কোনো রকম কোনো কোয়ারিজ থাকবে না, আশা করছি বোঝা গেছে। ওকে, নেক্সট আমরা যেটা করব দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় বা কী সেন্সে আমরা ইউজ করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বর্তমানে কিছু কাজ ঘটছে বোঝায়, ঠিক সেই রকমই কোনো একটা কিছুর ক্ষেত্রে আমরা এক কাজের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এই যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আই অ্যাম টেকিং ক্লাসেস অফ টেন্স, তাহলে কি আমি টেন্সের এখন ক্লাস নিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে বর্তমানে ঘটছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও অবভিয়াসলি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে। কী রুলস তাহলে সেটা আগে দেখে নিই।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী রুলস আছে? সাবজেক্ট প্লাস am subject plus am is are plus v1 with ing plus object। তাহলে সাবজেক্ট প্লাস am is are প্লাস v1 with ing প্লাস অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে কি বলবো? হি এর পরে অবশ্যই আমাদের হেল্পিং ভার্ব ইজি আসে প্রেজেন্টের ক্ষেত্রে। হি ইজ reading a দেখো হি ইজ রিডিং এ স্টোরি বুক। এখানে সাবজেক্ট হি এর সাথে অবশ্যই ইজ আসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সেহেতু ইজ, তারপরে ভার্ব উইথ আইএনজি হয়েছে, তারপরে হচ্ছে স্টোরি বুক একটা অবজেক্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল। এবার যদি আমরা সেন্টেন্সটা নেগেটিভে লিখতে চাই যে সে পড়ছে না স্টোরি বুক, এখন সে স্টোরি বুক পড়ছে না, তাহলে কি করব? সাবজেক্ট প্লাস am is are প্লাস not প্লাস v1 with ing প্লাস অবজেক্ট। দেখো এই ক্ষেত্রে নট যখন বসেছে এখানে কিন্তু কোনো ডু বা ডাজ কিছু বসেনি। তার একটাই রিজন, আমি তখনই বলেছিলাম যখন নট বসে তখন কিন্তু একটার সাথে হেল্পিং ভার্ব লাগে। এই সেন্টেন্সে অলমোস্ট আগে থেকেই একটা সেন্টেন্স আগে থেকেই হেল্পিং ভার্ব দেওয়া রয়েছে। অ্যাম, ইজ, আর এই তিনটের মধ্যে কোনো না কোনো একটা হেল্পিং ভার্ব ইউজ হবেই, তার সাথে এই নটটা বসবে। যদি এটা বলি they are not going, বললাম দে আর নট গোয়িং দেয়ার, না দেয়ারটা শুনতে ভালো লাগছে না, ওকে, দে আর নট গোয়িং to the school। they are not going to the school। তাহলে এই ক্ষেত্রে যখন আমি বললাম সেন্টেন্সটা কিন্তু নেগেটিভে ইউজ করা হলো, দে আর গোয়িং টু দ্য স্কুল। ওকে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফর্ম, নেগেটিভ। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। আমরা তো ইন্টারোগেটিভেও ইউজ করি, আমরা তো এরকম সেন্টেন্স অনেক বলি, সে কি এখন পড়াশোনা করছে, বা সে কি কাজগুলো করছে এখন, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা ডে টু ডে লাইফে অবশ্যই ইউজ করি। এবার তার জন্য তো আমাদেরকে রুলস ফলো করতে হবে। সেটা যখন আমরা লিখতে চাইবো তখন আমরা কি লিখব? হেল্পিং ভার্বটা আগে আসবে, অ্যাম, ইজ,
plus v1 with ing plus, okay, no, subject plus is plus subject plus verb with ing plus object. এই অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা এই ফর্মটাকে ইউজ করি। তাহলে যদি আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে চাই তাহলে কি করব? আর ইউ, দেখো হেল্পিং ভার্ব দিয়েছি, সাবজেক্ট হয়েছে ভার্ব উইথ আইএনজি, আর ইউ স্টাডিং নাও, আর ইউ স্টাডিং নাও, তুমি কি এখন পড়াশোনা করছো? তাহলে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা ডে টু ডে লাইফে খুবই ইউজ করি। তাহলে আমাদের প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা কমপ্লিট করলাম, তার সাথে সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও আমরা করলাম। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? ধরো কোনো একটা কাজ শেষ হয়েছে, মানে সবে মাত্র শেষ হলো, কিন্তু তার এফেক্ট বা রেশটা এখনও চলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করি। ঠিক সেটা কেমন? ধরো আমি বললাম যে আমরা সবেমাত্র বাড়িতে পৌঁছালাম, বা আমরা কিছুক্ষণ আগে বলবো না, আমরা সবেমাত্র বাড়িতে পৌঁছালাম, তার মানে কি বাড়িতে পৌঁছে গেছি, দ্য ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন হ্যাপেন্ড, বাট দ্য এফেক্ট অর যেটাকে বললাম যে রেশটা এখনও চলছে। তারপর বললাম ধরো সে একটা নতুন গাড়ি কিনলো, এই যে কথাগুলো যখনই বলছি, মানে কিনেছিল যখন আমি বলবো বা আমরা বলবো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা সিম্পল পাস্টের মধ্যে চলে যায়, বাট কিনলো মানে এই জাস্ট হলো ঘটনাটা। এই ধরনের এফেক্ট বা এই ধরনের সেন্স যদি কোনো একটা সেন্টেন্স থেকে পাওয়া যায়, দ্যাট সেন্টেন্স শুড বি ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি? সাবজেক্ট প্লাস has or have plus v3 plus object। তাহলে এই যে কথাটা বললাম সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস v3 প্লাস অবজেক্ট, এক্ষেত্রে v3 কিন্তু ইউজ করছি আমরা। এতক্ষণ পর্যন্ত দুটো টেন্সে আমরা v1 ফর্ম ইউজ করেছি, এই সেন্টেন্সটাতে এই টেন্সে আমরা v3 ইউজ করছি, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই সেন্টেন্সের যদি একটা এক্সাম্পল আমরা লিখতে চাই তাহলে কি লিখব? উইর পরে অলওয়েজ হ্যাভ বসে, উই হ্যাভ উইন, WIN, উইন তো হচ্ছে v1 ফর্ম, উইনের v3 হচ্ছে ওন, WON, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে কি আমরা খেলাটাতে জিতে গেলাম। এই সেন্টেন্সটার জন্য যখন আমরা কথা বলি বা এরম সেন্সে কিছু বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আচ্ছা, এটা তো ঠিক হচ্ছে যেটা আমরা অ্যাফার্মেটিভে বলছি। ইফ উই ওয়ান্ট টু রাইট ইট ইন নেগেটিভ ফর্ম দেন হোয়াট শুড উই ডু? আমাদেরকে কী করতে হবে তখন? অবশ্যই এর নেগেটিভ বা এরও নেগেটিভ ফর্মে লেখার জন্য যে রুলস আছে আমরা সেটা ফলো করব। তাহলে সেটা কি? সাবজেক্ট প্লাস has or have plus not plus v3 plus object। তাহলে
সেই ক্ষেত্রে আমরা কি করব, নট ইউজ করব। এখানেও তাই হেল্পিং ভার্ব হ্যাজ আর হ্যাভ পেয়ে গেছে, সেই জন্য নট বসিয়ে দিয়েছি। তাহলে এই সেন্টেন্সটারই যদি আমি নেগেটিভে লিখতে চাই প্রেজেন্ট পারফেক্টে, তখন কি লিখব, উই হ্যাভ নট ওন দ্য ম্যাচ। উই হ্যাভ নট ওন দ্য ম্যাচ, এইটা যখন আমরা করব তখন কিন্তু এটা নেগেটিভ ফর্মে হবে। এবার যদি এটা আমি ইন্টারোগেটিভ ফর্মে লিখতে চাই বা ইন্টারোগেটিভ সেন্স যদি আমি ইউজ করতে চাই, তাহলে কি করব, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদেরকে হ্যাজ or have plus subject plus v3 plus object করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি লিখব, এই সেন্টেন্সটারই যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, দেন উই শুড রাইট হ্যাভ উই own the match, have we own the match। এটা যখন আমরা প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ লিখতে চাইব, তখন আমরা ঠিক এইভাবে লিখব। ওকে, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স উই হ্যাভ কমপ্লিটেড অলমোস্ট। নাও দ্য ফোর্থ ওয়ান, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন আমরা ইউজ করি, ধরো কোনো একটা কাজ কিছুটা সময় ধরে ঘটছে বোঝাই সেন্টেন্সে। যদি আমি বলি 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বা আমি 5 দিন ধরে জ্বরে ভুগছি, তার মানে কি অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু সেটা এখনও পর্যন্ত চলছে, এখনও পর্যন্ত শেষ হয়নি কাজটা। ঠিক এই সমস্ত সেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা ইউজ করি, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ আওয়ার ক্লাস, যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যে 4টে ক্লাসিফিকেশনস, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে টেন্সই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ডে টু ডে লাইফে কথা বলতে গেলে। মানে আমরা যদি ইংলিশে ইন্টারাক্ট করতে যাই, ইংলিশে কনভার্স করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 4টে টেন্স অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি, এতদিন পর্যন্ত মানে যারা ইংলিশে কথা বলোনি বা যারা কথা বলতে চেষ্টা করবে ইংলিশে, সবসময় একটা কথা মাথায় রাখবে, আমরা যখন লিখি কোনো কিছু, দ্যাট টাইম উই গেট এনাফ টাইম টু থিঙ্ক, আমরা ভাবার কিন্তু অনেকটা সময় পাই, কিন্তু যখন আমি কথা বলছি তখন কিন্তু ভাবার সময়টা অবভিয়াসলি কম পাবো। সেই জন্য আমাদেরকে কিন্তু এই টেন্সগুলোর রুলসগুলো খুব ভালো করে অ্যাডাপ্ট করতে হবে। আমরা যদি খুব ভালো করে টেন্সের কনসেপ্ট বা রুলস যদি না জানতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম হয়ে যাবে যে ভাবতে ভাবতে আমাদের অনেকটা টাইম চলে যাবে, আমাদের কথা বলাটা পসিবল হবে না। সেই জন্য বলছি এই টেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। ওকে, চলো আমাদের আজকের লাস্ট যে টেন্সটা ক্লাসের, সেটা আমরা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যেটা বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় সেটা হচ্ছে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে, কিছুটা সময় ধরে ঘটছে এবং বর্তমানেও সেটা চলছে, এইরকম ধরনের সেন্সে আমরা ইউজ করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস কি, সাবজেক্ট প্লাস has been plus have been plus verb with ing plus object। subject plus has been or have been plus verb with ing plus object, এই ক্ষেত্রে আমরা এই রুলসটাকে ফলো করি। তাহলে যদি আমি এই কথাটা বলি যে আমি 3 ঘন্টা ধরে পড়ছি, I
have been reading for 3 hours. বললাম কি আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। এবার ধরো এই সেন্সটা তো আমি অ্যাফার্মেটিভে ইউজ করলাম যে 3 ঘন্টা ধরে পড়ছি, তাহলে আমি যদি এইটাই নেগেটিভ ফর্মে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে, আমরা কোন রুলসটা ফলো করব? নেগেটিভ ফর্মে যদি আমি লিখতে চাই এটার, দেখো সাবজেক্ট প্লাস not as being plus verb with ing as object। তাহলে I have been আছে, I have not been reading for I have not been reading for 3 hours। ওকে, আচ্ছা, I have not been reading for 3 hours, আমি 3 ঘন্টা ধরে পড়ছি না বা পড়ছিলাম না, পড়ছি না, আমি 3 ঘন্টা ধরে পড়ছি না, এটা হচ্ছে এটার মিনিং। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ, যেটা এখনও পর্যন্ত আমরা 3টে টেন্সে করেছি। অ্যাফার্মেটিভ সেন্স শিখেছি, নেগেটিভ সেন্স শিখেছি আর ইন্টারোগেটিভ। কিন্তু এই যে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর ইন্টারোগেটিভ সেন্সটা খুব একটা প্রয়োজন নেই, মানে খুব প্রয়োজন নেই, আমরা এইটার ইন্টারোগেটিভ সেন্স খুব একটা কি ইউজ করি না বললেই চলে। সেই জন্য আমি এটার ইন্টারোগেটিভটা বলবো না, তার কারণ হচ্ছে আমরা এখানে করছি হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস। এবার স্পোকেন ইংলিশে আমরা যতটা ইম্পর্টেন্ট, যতটা আমরা ইউজ করি সেটাই আমরা শিখব। ওকে, প্রেজেন্টের এই 4টে ভাগ খুব ইম্পর্টেন্ট, এই 4টে ভাগ সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানানো হলো, তোমাদেরকে ডিটেলসেই বলা হলো। ওকে।